বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তা ক্ষমতাসীনদের দমন নিপীড়নের ফলে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। 2024 সালের জুলাইয়ের 1 মাসের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। পতন ঘটে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের। আর এই আন্দোলনের শুরুটা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। কোটাভিত্তিক পদ কমানো, শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগ ও সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণের দাবিতে আন্দোলনের শুরুটা 2018 সালে। তখন প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার খুব একটা গুরুত্ব না দিলেও ওই বছরই তীব্র আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেওয়া হয়। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। এই ঘটনার 6 বছর পর আবারও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলন শুরু হয় 2024 সালের 5 জুন। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। এর প্রতিক্রিয়ায় 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। সংক্ষিপ্ত সমাবেশ হয় শহীদ মিনারে। মহামান্য হাইকোর্ট 2018 সালের সে রায়টিকে অবৈধ ঘোষণা করে। এরপর শুরু হয় চূড়ান্ত আন্দোলনের পথ। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের সরকারি বিজ্ঞপ্তি পুনর্বহালের দাবিতে টিএসসি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। পরের কয়েকদিন দেশের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 4 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 5 জুন দেয়া হাইকোর্টের রায় বহাল রাখে। পরদিন 6 জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেয়। আমরা আগে থেকে মোটামুটি শিওর ছিলাম যে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে না এবং আমাদেরকে রাজপথে লড়াইয়ের মাধ্যমে সেই দাবিগুলো অর্জন করতে হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে, সারা দেশে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে, সব কিছুর সংমিশ্রণে আসলে এই গণঅভ্যুত্থান হয়েছে। ধীরে ধীরে আন্দোলনে যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। সরকার বেছে নেয় দমন নিপীড়নের পথ। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হবার পর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা কখনোই সংঘাত চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের আন্দোলনটাকে যে শান্তিপূর্ণ ছিল এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে। কিন্তু 16 তারিখে আমরা দেখতে পেলাম যে গুলি করে আমাদের ভাই আবু সাইদকে শহীদ করা হলো। আবু সাইদ শহীদ হয়ে গেল। তারপরে আরও 5 জন, মোট 6 জন কিন্তু 16 তারিখে শাহাদাত বরণ করেছে। তখন আসলে আমাদের মনে হয়েছে যে এই আন্দোলনটাকে আসলে শুধু কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাখলেই আসলে কিন্তু সম্ভব না। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের ডিবি হেফাজতে নেওয়া হলে একে একে নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমে পড়ে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। এক দফা দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগ। আমরা নিরস্ত্র ছিলাম, পিছন থেকে আমাদেরকে দিয়ে অস্ত্র দিয়ে হামলা করানো হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর একদম গণহত্যা চালানো হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টার্গেট কিলিং করা হয়েছে। আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে আওয়ামী সরকারের পতনের মাধ্যমে। ততদিনে ঝরে গেছে হাজারো প্রাণ। 3, 4, 5ই আগস্টের নৃশংসতা, বাংলাদেশের অসংখ্য জায়গায় খুন করা, এই বিষয়গুলো আমার মনে হয় তার পতন নিশ্চিত করেছে। ছাত্র জনতা তো দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। নানা অত্যাচার, নির্যাতন, খুন, গুম, হত্যা, হয়রানি। শেখ হাসিনার কর্মদোষ এটাকে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফায় নিয়ে গিয়েছে। শিক্ষার্থীরা মনে করেন জুলাইয়ের গণঅভ্যুত্থান তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছে এবং একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর প্রায় গালাগোয়া ইউনিয়ন কাউন্দিয়ার চারদিকে তুরাগনদ। কয়েক লাখ মানুষের বসবাস থাকলেও এ জনপদের সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি একটি সেতুর, কিন্তু বছরের পর বছর ধরে আশ্বাস মিললেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিদিন পারে আমরা তো খেয়া, প্রত্যেক দিন সকাল বিকেল যাওয়া লাগে, আসা লাগে, অফিস করি না আমরা। আমাকে তো অনেক কষ্ট হয় এই জায়গায় দায়িত্বে। প্লিজ একটা ব্রিজ হোক, সবারই চলতে পারতে ভালো হইব। একটু হাঁটার রাস্তা করে দিলে আমাদের অনেক সুবিধা হয়। গাড়ি যদি নাও যায়, হাইটে আসতে পারলেই পারে, তাহলেও আমাদের অনেক সুবিধা হয়। বাল্কহেড, কার্গো জাহাজ সহ নানা ধরনের নৌযান চলাচল করে তুরাগ নদীতে। আর নৌকার সাথে ধাক্কায় প্রায় ঘটে দুর্ঘটনা। গেল সপ্তাহেই কাউন্দিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ যায় রিপা নামে এক নারীর। কিছুদিন আগেও আমাদের এইখানে একটা নৌডুবিতে একটা মহিলা মারা যায়। এই মহিলা মানুষ মারা যাওয়ার পরে এই ভোগান্তি আরো চরম পর্যায়ে পৌঁছেছে। একটা নৌকা পাড়ার পরে নৌকার মরে গিয়ে মহিলা ডুবে গেছে, খোঁজ খবরই নেই, পাওয়া যাইতেছে না।
4-5 দিন এরকম কয়দিন বাদে ভাই ঘটনা ঘটে। বিগত কোনো সরকারই না করলেও সেতু তৈরিতে উদ্যোগী হবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিচ্ছন্ন চকচকে সড়কগুলো এখন খানাখন্দে ভরা। সংস্কারের অভাবে গাড়ি উল্টে যাওয়া সহ ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। দুর্ঘটনা রোধ করতে স্থানীয়রা নিজ উদ্যোগে ইটের টুকরো ও মাটি দিয়ে গর্ত ভরাট করছেন। এই রাস্তাঘাট খারাপ হয়ে যায়, কন্ট্রাক্টর টাকা কম নিছে, কিছুই করে না, খালি মনে করেন যে টাকা লুটপাট, চুরি করতেই শেষ এদের। রাস্তা ঠিক করবে কি করে, সব শেষ করে দিয়েছে। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ঠিকাদার কাজ না করে লুটপাটেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তাদের। কিছুদিন হলো রাস্তাটা করে থিয়ে গেল, এই ইদানিং ধরেন আবার ভাঙচুর হয়ে গেল। মোটরসাইকেল ধরে যে আমাদেরকে তুলতে হয়েছে, বিভিন্ন রকমের কারবালা দোকান থুইয়া ধরতে হয়েছে, মানে মানুষ অবিরত মানে বিপদে পড়ছে ভাঙ্গা চূড়া নিয়ে। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ের জরিপ শেষে সংস্কার কাজে টেন্ডার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাঠ পর্যায়ে জরিপের কাজ চলছে, জরিপের অগ্রগতি ভালো। 1 মাসের মধ্যেই আমরা টেন্ডারে যাব। পথলস রিপেয়ার, ফুটপাত এবং ড্রেনের যে পকেট স্ল্যাব, এগুলি রিপেয়ার মেইনটেনেন্সটা আমরা অচিরেই টেন্ডারে যাব। সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ কমাতে দ্রুতই সংস্কার কাজের দাবি নগরবাসীর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারব। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে হাসপাতালের কেনাকাটায়। 2023 সালে 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরোসার্জারি বিভাগের 19টি যন্ত্র কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ঢাকার প্রতিষ্ঠান MSSP ট্রেডিং হাউস। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করে মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি বিল দেয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, স্তনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট অর্ধেক। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারছে না, এতে রোগীর অনেক ভোগান্তি হচ্ছে। সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো দ্রুত ডাক্তারদেরকে দেওয়া হয় তাহলে কুষ্টিয়াবাসীর জন্য অনেক কল্যাণ হবে। ফিজিক্যাল সার্ভে আছে, তারপর ফাংশনাল সার্ভে আছে, এরকম কিছু আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা হ্যান্ডওভার নিতে পারতেছি। 200 কম্পিউটারের ভিতর আপনারা মনে করেন 60% অন হচ্ছে আর 40% অনই হচ্ছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের ক্যান্টিন ও স্টোর রুমে পড়ে আছে। সরকারও চায় যে সরকারের কেনা ভিতরে গরমিল হলেও তো সে চাবে যে জিনিসগুলো এখন বুঝিনি, কারণ যেটা কিনছে সেটাও তো লস। এদিকে হাসপাতালের যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কাজে লাগছে না রোগীদের। মেশিনপত্র সবই আছে কিন্তু কার্যকলাপ হচ্ছে না, সঠিক টাইমে আমরা চিকিৎসা পাচ্ছি না। এখনো অনেক মেশিনপত্র আসে নাই, ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগে। তবে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি ফেরত দেওয়ার চেষ্টা করেও এখনো সফল হতে পারেননি প্রকল্প পরিচালক সরোয়ার জাহান চৌধুরী। দীর্ঘদিন অব্যবহৃত যন্ত্রপাতিগুলো পড়ে থাকে তাহলে তো যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ব্যাপারে আমি কিন্তু পরিচালক মহোদয়কে জানাইছি যে দ্রুত এটা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করেন। এই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে এই দায় কিন্তু প্রকল্প পরিচালক বহন করবে না। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে রপ্তানি পণ্য প্রথমে আনা হয় চট্টগ্রামের 19টি বেসরকারি ডিপোতে। সেখানে কাস্টমস শুল্কায়নের পর কন্টেনারে ভরে বন্দরের জেটিতে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন হয়নি কাস্টমসে। 2 দিন বন্দরে কোনো ধরনের কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় বুকিং অনুযায়ী কন্টেনার বোঝাই সম্ভব হয়নি।
ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অনেক জাহাজ। এসব জাহাজে করে রপ্তানি পণ্য ট্রানজিট বন্দর কলম্বো ও সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখান থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রমুখী মাদার ভেসেলে তুলে দেওয়ার কথা ছিল। প্রায় 4000 টিউএস কন্টেনার জাহাজীকরণ না হওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারক সহ সংশ্লিষ্টরা। মাদার ভেসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যে কোনো ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে পৌঁছাতেও দেরি হবে, এতে করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা দেখবো যে মাদার ভেসেলের কানেকশনগুলো মিস হবে। রেসপেক্টিভ বায়ার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা কার্গোটা নিতে চাইবে না যেহেতু ইটিএ ফেল করেছে, অথবা তারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওভারঅল আমাদের শিপিংয়ের জন্য একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডিকেটর। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করতে পারে নাই, যার ফলে মাদার ভেসেল সঠিক সময়ে ক্যাচ করতেও পারে নাই, এবং আমদানির ক্ষেত্রে অনেক শিল্পের কাঁচামাল এবং নিত্য ব্যবহার্য যে পণ্যগুলির উপর আমাদের জনগণ নির্ভরশীল, সেই পণ্যগুলো সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। এদিকে নির্ধারিত সময়ে যেটি ছাড়তে না পারায় বহিরঙ্গরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা, দেখা দিয়েছে কন্টেইনার ও জাহাজ জট। গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেইনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর করে আসতে। বিলম্বিত পণ্য খালাসে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সমতলের চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে 2023 সালের 2রা সেপ্টেম্বর পঞ্চগড়ে চালু হয় দেশের একমাত্র অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। একই সাথে অনলাইনে নিবন্ধন করে তৈরি চা বিক্রির জন্য চালু করা হয় টি সফট নামে একটি অ্যাপ। কিন্তু নানা সীমাবদ্ধতায় সুফল মেলেনি এসব উদ্যোগের। গেল মৌসুমে খরা, পাতার ওজন কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারিতে বিক্রিসহ নানা কারণে ন্যায্য মূল্য পাননি পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চা চাষিরা। এতে আগ্রহ হারিয়েছেন সমতলের অনেকে। উৎপাদন কমেছে প্রায় 35,57,000 কেজি, জমি কমেছে 1000 একর। 45 দিন পার হয়ে গেলে পাতাটা তখন 5 থেকে 6 পাতা হয়, তখন পাতা তারা নেয় না। জ্যামের কারণে আবার পার্সেন্টেজের ওইটা পরিমাণটা ছিল বেশি, যেটা আমাকে পাতায় 25% দিতে হয়েছে আর কি। তো সরকার যে একটা নির্ধারিত রেট করছে, সেই নির্ধারিত রেটের মধ্যে আমরা ওইটা পাই না। সম্প্রতি অংশীজনদের সাথে আলোচনা করে প্রতি কেজি কাঁচা পাতার দাম 19 টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় ভেজা পাতার ওজন কর্তন করা যাবে সর্বোচ্চ 12%। যেগুলো আমলে নিয়ে আমরা চায়ের কোয়ালিটি নিশ্চিত করবার জন্য অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করি। উভয় পক্ষের সাথে একাধিকবার মিটিং করি। চা পাতার মূল্য সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে চা চাষিদেরকে প্রদান করতে হবে। কারখানা মালিক ও চাষিদের মধ্যে সমন্বয় এবং নজরদারির মাধ্যমে সংকট উত্তরণের আশা চা বোর্ডের। সেই কারখানা মালিকদেরকে বলেছি, আপনারা যে গাড়িতে চা ট্রান্সফার করবেন, অকশনে পাঠাবেন, ওই গাড়িতে অবশ্যই আপনারা ব্যানার ব্যবহার করবেন। তখন আর আমরা চাটাকে, কিংবা যারা রাস্তায় কাজ করছে, মাঠ পর্যায়ে যারা আমাদের সহযোগী আছেন, ওনারা তাদেরকে ডিস্টার্ব করবেন না। 2000 সালে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। ডিবিসি নিউজ ডেস্ক। 4 বছর আগে যাত্রা শুরু মাদারীপুরের ডাসার উপজেলার, কিন্তু এতদিনেও 75,000 জনসংখ্যার এই উপজেলায় হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা। আগে জ্বর কাশির মতো রোগের প্রাথমিক চিকিৎসা মিলত এখানে, কিন্তু গেল 6 মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। আমি নতুন জয়েন করছি চাকরিতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি কালকে নিতে যান আমাদের উপজেলা অফিসে, উপজেলা অফিস অথবা ডিডি অফিস, তারা আপনাদের করবে না। আর কোনো রোগী ভর্তি নেই, না ওষুধ সাপ্লাই নেই আমাদের। সামান্য অসুখ হলেই ডাসারের বাসিন্দাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কালকিনি বা বরিশালের গৌরনদী উপজেলায়। আমাদের বড় কোনো সমস্যা হলে মাদারীপুরে, কালকিনিতে, বরিশালে, ঢাকায় যাওয়া লাগে। এই এমার্জেন্সি রোগী নিয়ে যাইতে হয় কোথায়, বরিশাল। রাস্তা দিয়ে মারা যায়, ট্রিটমেন্ট চলে না। একটা রুগী হইলে একটা নর্মাল ডেলিভারি নিয়ে অনেক দূরে যাইতে হয়। আমরা তো সাধারণ মানুষ আছি, আমাকে খুবই সমস্যা হইতে আছে।
স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজই শেষ হয়নি এখনো, তবে সিভিল সার্জনের আশ্বাস দ্রুতই কাজ শুরু হবে। জেলা প্রশাসনের এলএ শাখা যেটা নিয়ে কাজ করছেন এবং ওখানে আমি কথা বলেছি, তাদের এই কাজ এখনো সম্পন্ন হয়নি। আমরা পরবর্তী পদক্ষেপ নিব বা ইতিমধ্যে আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেয়া হবে। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি ডাসারের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।